পরীক্ষা 2016, মাঝখানে সবুজ ঘরে পুরাতন পদ্ধতি, নীল ঘরে আধুনিক পদ্ধতি দেওয়া আছে। আমরা সমন্বয় থেকে শুরু করছি। সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। তো এটা আধুনিক পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় ঠিক আগে, বিক্রিত পণ্যের ব্যয় টাকা বের করার ঠিক আগে আমরা সমাপনী মজুত পণ্যের টাকা লিখব। সমাপনী মজুত পণ্য এখানে 30,000 টাকা। আমরা লিখে নিই সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। পুরাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাবেও সমাপনী মজুত পণ্য ক্রেডিট পাশে চলে আসবে। আর সমাপনী মজুত পণ্য চলতি সম্পত্তি হিসেবে আর্থিক অবস্থার বিবরণীর চলে আসবে চলতি সম্পত্তি পাশে, এবং পুরাতন পদ্ধতি উদ্বৃত্ত পত্রের সমাপনী মজুত পণ্য সম্পত্তি পাশে চলে আসবে। সমন্বয় 2, বকেয়া বেতন 500 এবং বীমা সেলামি অগ্রিম 100। আমরা জানি বকেয়া সমন্বয়ে সবগুলো বকেয়া যোগ হয় এবং সমন্বয়ে সবগুলো অগ্রিম বিয়োগ হয়। তো আমরা বকেয়া বেতন পরিচালন ব্যয় থেকে বকেয়া বেতনের, যেহেতু বকেয়া এই জন্য যোগ করে দিব বেতনের সাথে। তো প্রত্যক্ষ পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয় আমরা বেতন এন্ট্রিভুক্ত করছি। বেতন দেওয়া আছে 10,000 টাকা। ইনার কলামে আমরা লিখছি 10,000 টাকা এবং বকেয়া বেতন যোগ করে দিচ্ছি 500। একইভাবে লাভ লোকসান হিসাবে বেতন এবং বকেয়া বেতন টাকা যোগ করে দেওয়া হয়েছে, এবং যেহেতু বেতনের বকেয়া বেতন এটা একটা খরচ, এই জন্য এটা একটা দায়। আমাদের মনে রাখতে হবে বকেয়া খরচ এবং অগ্রিম আয় সবগুলো দায় পাশে যায়। তো এইটা আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায় পাশে আসবে বকেয়া বেতন নামে। বকেয়া বেতন 500 টাকা। তো উদ্বৃত্ত পত্রেও দায় পাশে বকেয়া বেতন 500 টাকা লিখে ফেলতে হবে। এরপর বীমা সেলামি অগ্রিম। তো আমরা বীমা সেলামি এটাও পরোক্ষ পরিচালন ব্যয়ে নিয়ে আসবো। মিলে পরিচালন বীমা সেলামি দেওয়া আছে 10,000 টাকা। ইনার কলামে দুঃখিত 1,000 টাকা। আর অগ্রিম, যেহেতু অগ্রিম এই জন্য আমরা বিয়োগ করে দিব 100 টাকা, বিয়োগ করে 900 টাকা আউটার কলামে লিখব। লাভ লোকসান হিসাবে একইভাবে আমরা ডেবিট পাশে বীমা সেলামি এবং অগ্রিম টাকা বিয়োগ করে দেখাবো। যেহেতু এটা অগ্রিম খরচ, এটা আবার চলতি সম্পত্তি পাশে যাবে। এটা যদি অগ্রিম দায় হতো এটা আমরা চলতি দায়ে আনতাম। এটা অগ্রিম খরচ, এই জন্য আমরা চলতি সম্পত্তির পাশে নিয়ে আসবো। তাহলে চলতি সম্পত্তি পাশে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পত্তি পাশে আমরা লিখব অগ্রিম বীমা সেলামি। তো অগ্রিম বীমা সেলামি 100 টাকা। দুঃখিত আউটার কলামে লিখতে হবে 100 টাকা। একইভাবে সম্পত্তি পাশে আমরা অগ্রিম বীমা সেলামি টাকা লিখে ফেলব। এরপর বিবিধ দেনাদার 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ দেনাদার যে দেওয়া আছে 8,000 টাকা, এটার 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। আর রেওয়া মিলে অনাদায়ী পাওনা দেওয়া আছে 2,000 টাকা। তো আমরা প্রথমে চলতি সম্পত্তিতে আর্থিক অবস্থার বিভিন্ন চলতি সম্পত্তিতে দেনাদারের টাকা নিয়ে আসি। বিবিধ দেনাদার ইনার কলামে 8,000 টাকা। 8,000 টাকা, এই 8,000 টাকার 5% করলে নতুন কুড়ি সঞ্চিতি হয় 400 টাকা। 8,000 টাকার 5% করলে হয় 400 টাকা। এটা বিয়োগ হয়ে যাবে, তো নতুন দেনাদার হবে বিয়োগ হয়ে 7,600 টাকা। একইভাবে আমরা উদ্বৃত্ত পত্রে একই কাজ করব। সম্পত্তি পাশে বিবিধ দেনাদার থেকে কুড়ি সঞ্চিতির 5% টাকা বাদ দিয়ে দিব। আর এটা পরিচালন ব্যয় রেওয়া মিলের যে কুড়িন আছে তার সাথে যোগ করে দিতে হবে। অনাদায়ী পাওনা দেওয়া আছে বা কুড়িন দেওয়া আছে 2,000 টাকা।
এবং কুরিন সঞ্চিতি হচ্ছে 400 টাকা। তো এই 400 টাকা যোগ করে দিতে হবে। রেওয়া মিলে যেই কুরিন বা অনাদায়ী পাওনা থাকে তার সাথে সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন পাওনা সঞ্চিতি যোগ করে দিতে হবে, এবং পুরাতন বা রেওয়া মিলে যেই কুরিন সঞ্চিতি থাকে সেটা শুধুমাত্র বিয়োগ হবে। তো আমরা এই কাজটাই করে দিব। উভয় পাশে লাভ লোকসান হিসাবেও আমরা রেওয়া মিলের যেই অনাদায়ী পাওনা বা কুরিন দেওয়া থাকবে সেটা যোগ করব সমন্বয়ের কুরিনের সাথে এবং কুরিন সঞ্চিতির সাথে। এরপর আসবাবপত্রের উপর অবচয় 10% ধরতে হবে। আসবাবপত্র দেওয়া আছে 4000 টাকা। তো আসবাবপত্র একটা স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র দেওয়া আছে 4000 টাকা। তো 4000 টাকার 10% করলে হয় একটা শূন্য বাদ দিয়ে 400 টাকা। এই 400 টাকা আসবাবপত্র অবচয় বাদ দিয়ে দেখালে 3600 টাকা আসবাবপত্র। তো অবচয় আমরা পরোক্ষ পরিচালন ব্যয় অবচয়ের ঘরে আমাদের আসবাবপত্র অবচয় লিখতে হবে। আসবাবপত্রের অবচয় 400 টাকা। একইভাবে আমরা উদ্বৃত্তপত্রে স্থায়ী সম্পত্তি বা সম্পত্তি পাশে আসবাবপত্র এবং এর অবচয়ের টাকা বাদ দিয়ে দেখাবো, আর লাভ লোকসানের ডেবিট পাশে আসবাবপত্র অবচয় দেখাবো 400 টাকা খরচ হিসেবে। এরপর ঋণের উপর 6% সুদ ধরতে হবে। আমরা দেখি 8% হারে ঋণ 5000 টাকা, অর্থাৎ আমাদের 8% হারে ঋণ 5000 টাকা। এই ঋণ অর্থাৎ আমাদের যেই দায়, দীর্ঘমেয়াদী দায় হিসেবে দেখাবো এই আর্থিক অবস্থার বিবরণীতে। 8% ঋণ 5000 টাকা, এটা আমরা আউটার কলমে দেখাবো। 5000 টাকা, এবং 8% যদি করি 8000 টাকার 5000 টাকার 8% ঋণ হয় 400 টাকা। তো এই 400 টাকার যেহেতু বলেছে 6 মাসের বকেয়া ঋণ দেখাতে হবে, রেওয়ামিল বলেছে 6 মাসের সুদ সুদ ধরতে হবে, অর্থাৎ এটা বুঝতে হবে যে এটা বকেয়া ধরতে হবে। অর্থাৎ আমাদের বাৎসরিক ঋণের সুদ হয় 400 টাকা, আর অর্ধেক বা 6 মাস করলে হয় 200 টাকা, অর্থাৎ আমাদের বকেয়া ঋণের সুদ দেখাতে হবে 200 টাকা। তো রেওয়া মিলে কোনো ঋণ দেওয়া নেই, ঋণের সুদ দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমাদের 200 টাকা বকেয়া ঋণের সুদ হিসেবে দেখাতে হবে। তো আমরা চলতি দায় বকেয়া ঋণের সুদ হিসেবে দেখাবো ঋণের সুদ হিসেবে দেখাবো 200 টাকা। এটা একইভাবে উদ্বৃত্তপত্রে দায় পাশে 8% ঋণ এবং ঋণের সুদ বাৎসরিক সুদ 400 টাকা, আমরা 6 মাসের সুদ 200 টাকা বকেয়া ঋণের সুদ হিসেবে দেখাবো। এবং যেহেতু এটা একটা অপরিচালন ব্যয় সেই জন্য আমরা একইভাবে বকেয়া ঋণের সুদটা দেখাবো আর যেহেতু ব্যয় এই জন্য আমরা লাভ লোকসান হিসেবে এটা আবার ডেবিট পাশে দেখিয়ে দিব। তো আমাদের সমন্বয় শেষ। এরপর রেওয়ামিল থেকে 1 নম্বর এন্ট্রি থেকে শুরু করি। পারমিক মজুত পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি আসবে। পারমিক মজুত পণ্য আমরা লিখে নিই, পারমিক মজুত পণ্য মাঝখানের কলামে লিখব 10,000 টাকা। আর ক্রয় বিক্রয়ের প্রথম একেবারে ডেবিট পাশে প্রথম এন্ট্রি হবে পারমিক মজুত পণ্য। এরপর মূলধন দেওয়া আছে 25,000, এটা মালিকানা সত্ত্বতে চলে যাবে। মালিকানা সত্ত্ব মূলধনের টাকা হচ্ছে 25,000 টাকা, এর থেকে উত্তোলনের টাকা বাদ যায় 25,000 টাকা। পরবর্তীটা আছে উত্তোলন 3,000 টাকা, অর্থাৎ উত্তোলনের টাকা 3,000 টাকা বিয়োগ হয়ে যাবে মূলধন থেকে 3,000 টাকা।
আর পুরাতন পদ্ধতিতে আমরা উদ্ধৃত পত্রে দায় পাশে মূলধন থেকে উত্তোলনের টাকা বিয়োগ করে দেখাবো। এরপর দেওয়া আছে ক্রয়। ক্রয় আমরা বিক্রিত পণ্যের ব্যয় পারমিক মজুদ পণ্যের পরেই ক্রয় লিখব। ক্রয় দেওয়া আছে 30,500, দুঃখিত। তো ক্রয় আমরা ক্রয় বিক্রয় হিসাবের ডেবিট পাশে 30,500 টাকা লিখে ফেলবো। এবার হচ্ছে বিক্রয় 50,500 টাকা। তো বিক্রয় 50,500, এটা একেবারে বিশদায়ী বিবরণীর প্রথম এন্ট্রিটা হবে বিক্রয়। $50,500 বিক্রয়। তো এটা ক্রয় বিক্রয় হিসাবের ক্রেডিট পাশে বিক্রয় হিসাবটা অন্তর্ভুক্ত হবে। এরপর কমিশন 5,000 টাকা। তো কমিশন আমরা পরিচালন, যেহেতু এটা হচ্ছে প্রদত্ত কমিশন, তো সেক্ষেত্রে প্রদত্ত কমিশন ডেবিট, এই জন্য আমরা পরোক্ষ পরিচালন ব্যয় আনবো। যদি এটা প্রাপ্ত কমিশন হতো তাহলে সেক্ষেত্রে আমরা পরোক্ষ পরিচালন আয়ে নিয়ে আসতাম। তো আমরা নিয়ে আসি কমিশন, প্রদত্ত কমিশন 5,000 টাকা অর্ডার কলমে। প্রদত্ত কমিশন 5,000 টাকা। লাভ লোকসান হিসাবে আমরা কমিশনের টাকা নিয়ে আসবো। টাকা। এরপর বেতন অন্তর্ভুক্ত করা হয়েছে। বাড়ি ভাড়া 5,000 টাকা, এটা আমরা পরোক্ষ পরিচালন ব্যয় নিয়ে আসবো। বাড়ি ভাড়া এটা 5,000 টাকা। এরপর অনাদি পাওনা অন্তর্ভুক্ত হয়েছে। অফিস খরচ 1,000 টাকা, এটা পরোক্ষ পরিচালন ব্যয় নিয়ে আসবো। অফিস খরচ 1,000 টাকা। আর এই কমিশন, বাড়ি ভাড়া, অফিস খরচ এগুলো লাভ লোকসান হিসাবে চলে আসবে ডেবিট পাশে। বাড়ি ভাড়া 5,000, অফিস খরচ 1,000। এরপর সুনাম 5,000 টাকা, এটা স্থায়ী সম্পত্তি, এটার সাথে কোনো অবচয় বা অবলোপন নেই। আমরা সরাসরি 5,000 টাকা স্থায়ী সম্পত্তি হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে আসব। অর্ডার কলামে লিখব 5,000 টাকা। তো এই আসবাবপত্র এবং সুনামের টাকা একসাথে যোগ করে স্থায়ী সম্পত্তির টাকা বের করে নিব। আবার উদ্ধৃতপত্রে আমরা সুনামে স্থায়ী সম্পত্তি অর্ডার কলামে 5,000 টাকা লিখে নিব। বীমা সিলামি অন্তর্ভুক্ত হয়েছে। এরপর মেরামত 500 টাকা, এটা পরিচালন ব্যয়ে নিয়ে আসবো। মেরামত 500 টাকা। এরপর এবং মেরামত এটা লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে খরচ হিসেবে দেখাবো। এরপর এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাওনাদার, বিবিধ পাওনাদার চলতি দায়ে চলে আসবে। আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় বিবিধ পাওনাদারের টাকা নিয়ে আসবো। বিবিধ পাওনাদার 4,000 টাকা অর্ডার কলমে 4,000 টাকা। উদ্ধৃত পত্রের দায় পাশেও আমরা বিবিধ পাওনাদার 4,000 টাকা লিখে ফেলবো। এরপর ব্যাংক জমাতিরিক্ত, এটাও চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত 1,000 টাকা চলতি দায়, এবং এটা দায় পাশে ব্যাংক জমাতিরিক্ত দায় পাশে লিখতে হবে একইভাবে।
এরপর হাতে নগদ, এটা চলতি সম্পত্তি, এটা প্রথমেই আনতে হয়। আমরা চলতি সম্পত্তিতে নিয়ে আসবো হাতে নগদ 500 টাকা। একইভাবে হাতে নগদ আমাদের নিয়ে আসতে হবে সম্পত্তি পাশে 500 টাকা। এটা প্রথমে লিখলে ভালো হতো। তো এই ছিল অঙ্ক। তো আমরা একটু যোগ মিলিয়ে দেখি যে মোট লাভ 40,000 টাকা, মোট মুনাফা 40,000 টাকা মিলে গিয়েছে। তো নিট লাভ 14,100, এটাও মিলে গিয়েছে। এবং পুরাতন পদ্ধতির দায় এবং সম্পত্তি সমূহের যোগফল মিলে গেছে। এখানেও নতুন পদ্ধতির সম্পত্তি এবং দায়ের পরিমাণ মিলে গিয়েছে। তো ধন্যবাদ।